হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আকাশে এখনো সূর্যের দেখা মেলেনি, চারপাশে শীতল হাওয়া বইছে। কিঞ্জার গায়ে কেবল একখানা পাতলা চাদর জড়ানো। ঘুম ঘুম চোখে বাসের সিটের সাথে হেলান দিয়ে সে জানালার বাইরে তাকিয়ে আছে। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছে সে। পাশেই মুনতাসির বসে আছে। যদিও তাদের কারোরই পাশাপাশি বসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু খালামনির জোরাজুরিতে রাজি হতেই হল শেষমেশ। মুনতাসির শেষ অবধি চেষ্টা করেছে যেন কিঞ্জার পাশে তাকে না বসতে হয়, তবে মায়ের জেদের কাছে তাকেও হার মানতে হয়েছে। কিঞ্জা খানিকটা দূরত্ব রেখেই বসেছে। মুনতাসির কানে ইয়ারফোন গুজে ফোনে চোখ রেখেছে তো রেখেছে, সরানোর কোনো নামই নেই। যেন মহামূল্যবান কিছু দেখছে সে। খানিকক্ষণের মাঝেই কিঞ্জা ঘুমিয়ে যায়। গতকাল রাতে ঘুমানো হয়নি বললেই চলে। রাত একটায় ঢাকা থেকে বান্দরবান যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা। ঢাকা থেকে বান্দরবান শহরের দূরত্ব 326 কিলোমিটার। এতটা পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘণ্টা। এই সময়ের মাঝে বেশিরভাগ সময় জেগেছিল কিঞ্জা। যেহেতু রাতে তেমন ঘুম হয়নি তাই এখন ঘুমের কোলে ঢলে পড়েছে সে। মুনতাসির পাশে তাকিয়ে খেয়াল করে কিঞ্জা জড়সড় হয়ে ঘুমিয়ে পড়েছে। মাথা খানি খেলে পড়েছে। কিছু একটা ভেবে মুনতাসির তার কাঁধ এগিয়ে দেয়। কিঞ্জা পরম আবেশে মুনতাসিরের কাঁধে মাথা রেখে আরামে ঘুমায়। পাশ থেকে এসব দেখে সারা দুয়েকটা ছবি তুলে নেয় তাদের। ঘড়ির কাঁটায় যখন সময় 6:08 তখন ঘুম ভেঙে যায় কিঞ্জার। চোখ মেলে নিজেকে মুনতাসিরের কাছাকাছি দেখে দ্রুত সরে বসে সে। ইতস্তত করে বলে, কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আপনার খুব অসুবিধা হয়েছে তাই না? আমাকে ডাকলেই পারতেন, আমি সরে বসতাম। যাই হোক, আমার এমন কাজের জন্য আমি দুঃখিত। কিঞ্জাকে ইতস্তত করতে দেখে মুনতাসির স্বাভাবিক কণ্ঠে বলে, রিল্যাক্স, তুমি ঘুমাচ্ছিলে তাই বিরক্ত করিনি। আর আমিও বিরক্ত বোধ করিনি। এখানে মাফ চাওয়ার মতো কিংবা দুঃখিত বলার মতো কিছু হয়নি। কিঞ্জা আগ বাড়িয়ে আর কোনো কথা বলে না। ইতোমধ্যেই বাস চট্টগ্রাম শহর পেরিয়ে বান্দরবানের কাছাকাছি চলে এসেছে। শহরের আঁকাবাঁকা পথ বেয়ে বাস ছুটে চলেছে নিজ গতিতে। চারপাশে সারি সারি গাছ, সবুজের মহিমায় ছেয়ে আছে রাস্তার দুই পাশ। এত সুন্দর দৃশ্য দেখে কিঞ্জার ঘুম যেন নিমিষেই ম্লান হয়ে যায়। সে দুচোখ মেলে সবকিছু উপভোগ করতে থাকে। খানিকক্ষণের মাঝেই বাস তার নির্দিষ্ট গন্তব্যে এসে থামে। সবাই বাস থেকে নেমে পড়ে। মোট 7 জন এসেছে তারা। মুনতাসিরের বাবা মা, চাচা চাচি, সারা, কিঞ্জা আর মুনতাসির। অবশ্য আরও একজন এসে যুক্ত হবে তাদের সাথে। তার কথা আপাতত থাক। সবাই বাস থেকে নেমে একটা গাড়ি নিয়ে এবার রওনা দেয় নীলাচলের নীলাম্বরী রিসোর্ট এর দিকে। বান্দরবান সিটি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টে পৌঁছে সবাই রেস্টুরেন্টে ঢুকে আগে নাস্তা করে নেয়। এরপর নিজেদের সাথে আনা ব্যাগগুলো রেখে সবাই আশেপাশে ঘুরতে বের হয়। তাদের চেকিং টাইম 12টায় হওয়ায় এখন বিশ্রাম নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ 12টা বাজতে এখনও অনেক সময় বাকি। সকাল সকাল বান্দরবানের পরিবেশটা যেন অন্যরকম সুন্দর লাগে। বাংলার দার্জিলিং বলে খ্যাতি পাওয়া নীলাচলে এসে যেন প্রকৃতির মাঝে হারিয়ে যায় সবাই। কিঞ্জা নিজের মতো চারপাশটা দেখতে শুরু করলে পাশ থেকে সারা বলে ওঠে, কিঞ্জা আপু জানো, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন ভাইয়া নিজের কাঁধ এগিয়ে দিয়েছিল তোমার দিকে যেন তোমার ঘুমাতে সমস্যা না হয়। আর তোমাকে ঘুমালে এত সুন্দর লাগে যে কি বলবো আর। আমার না তোমাদের দুজনকে একসাথে দেখতে অনেক ভালো লাগে গি। সারার কথা শুনে কিঞ্জা খানিকটা অপ্রস্তুত হয়ে বলে, মুনতাসির ভাইয়া নিজেই কাঁধ এগিয়ে দিয়েছিল? হ্যাঁ গু। কিঞ্জা অবাক হয়ে ভাবে, এই ছেলের কি হলো? এমনিতে তো আমাকে পছন্দ করে না। সারাক্ষণ কেমন যেন একটা দৃষ্টিতে তাকায় আমার দিকে। যেন তার চোখ জোড়া বলে দেয় সে আমাকে কতটা অপছন্দ করে। আবার মাঝে মধ্যে কেয়ারও করে। এর কাহিনী কিছুই তো বুঝতে পারছি না গি। এই কিঞ্জা আপু, কি ভাবছো তুমি? কিঞ্জা মাথা নাড়িয়ে জবাব দেয়, উহু, কিছু না ঘি। বান্দরবান শহরটা একটু বেশিই সুন্দর তাই না? প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাইলে জীবনে একবার হলেও বান্দরবানে আসা উচিত কি।
হ্যাঁ, এজন্যই তো বান্দরবানকে প্রকৃতির কন্যা বলা হয় গি। আমার কয়েকটা ছবি তুলে দাও না আপু? আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দেই গু। সারার ছবি তোলার এক পর্যায়ে হঠাৎ কিঞ্জার মাথা ঘুরে ওঠে। আশেপাশে ধরার মতো কিছু না পেয়ে চটজলদি নিচে বসে পড়ে সে। সারা ছুটে এসে জিজ্ঞেস করে, আপু ঠিক আছো তুমি? কি হলো হঠাৎ? মুনতাসির দূরেই দাঁড়িয়েছিল। সারা চিৎকার করে ভাইয়া বলে ডাকার সাথে সাথে এগিয়ে আসে সে। কিঞ্জাকে নিচে বসে থাকতে দেখতে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? পাশ হতে সারা উত্তর দেয়, আপুর বোধহয় শরীর খারাপ করছে, তাড়াতাড়ি আপুকে নিয়ে চলো এখান থেকে গি। মুনতাসির কিঞ্জার কাছে এসে বলে, মাথা ঘুরছে? কিঞ্জা ক্লান্ত চোখে মুনতাসিরের দিকে তাকিয়ে বলে, সাথে প্রচুর গা গোলাচ্ছে আমার গু। মুনতাসির আর কোনো কথা না বলে কিঞ্জার এক হাত ধরে তাকে দাঁড় করিয়ে বলে, আমার হাত ধরে সামনের দিকে চলো। মিসেস রুবি হাওলাদার নিজের ছোট জায়ের সাথে একপাশে বসে গল্প করছিলেন। মুনতাসিরের হাত ধরে টালমাটাল অবস্থায় কিঞ্জাকে এগিয়ে আসতে দেখে তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে কিঞ্জার? মাথা ঘুরছে বোধহয়, ঠিকমতো দাঁড়াতেই পারছে না গি। কথাটা বলে মুনতাসির রিসোর্টের একপাশে যেখানে বসার জায়গা আছে সেখানে বসিয়ে দেয় কিঞ্জাকে। তারপর কোথায় যেন চলে যায়। রুবি হাওলাদার কিঞ্জার কাছে বসে বলেন, বেশি শরীর খারাপ লাগছে? কিঞ্জা ধীর কণ্ঠে উত্তর দেয়, আমি তো জার্নি করতে পারি না তুমি জানো, এজন্যই আমি আসতে চাইনি। আমার তো এমন শরীর খারাপ প্রায় হওয়ার সম্ভাবনা আছে। আমার জন্য খামোখা তোমাদের ঘোরাঘুরিতে ব্যাঘাতও ঘটবে গু। মুনতাসির কোথা থেকে যেন তেঁতুল পানি এনে কিঞ্জাকে দেয় আর বলে, এটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে গি। কিঞ্জা গ্লাস হাতে নিয়ে একটু একটু পুরো তেঁতুল পানি খেয়ে নেয়। এর মাঝেই খবর আসে রিসোর্টের রুমে এখন প্রবেশ করা যাবে। রুবি হাওলাদার সারাকে বলেন, তুই ওকে নিয়ে যা, বিছানায় শুইয়ে দিবি আগে, মেয়েটার এখন বিশ্রাম দরকার। ঠিক আছে বড় আম্মু। আপু তুমি চলো আমার সাথে গু। সারার হাত ধরে কিঞ্জা উঠে দাঁড়ায়। গা গোলানো যদিও বা কমেছে, তবে মাথা এখনো ঘুরছে। মনে হচ্ছে যেন সারা হাত ছেড়ে দিলেই সে মাটিতে নুয়ে পড়বে। মোট 4টে রুম বুক করা হয়েছে। একটাতে সারা আর কিঞ্জা থাকবে। সব রুমেই 2 জন করে থাকবে। সারা নিজেদের রুমে এসে কিঞ্জাকে বিছানায় শুইয়ে দেয়। বিছানায় শুয়ে কিঞ্জা চোখ দুটো বন্ধ করে নেয়। আচানক তার মনে পড়ে যায় আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। বাবা মায়ের ডিভোর্সের আগে সেবার ছিল কিঞ্জার তার বাবা মায়ের সাথে শেষ ঘোরাঘুরি। ছোট থেকেই কিঞ্জা জার্নি করতে পারে না, সেবারও ব্যতিক্রম হয়নি। গাড়িতেই করতে করতে একাকার অবস্থা করে ফেলেছিল সে। কিঞ্জার বাবা সেদিন মেয়ের এমন অবস্থা দেখে একটুও বিরক্ত হয়নি, বরং মেয়েকে নিজের কাছে আগলে রেখেছিলেন। বারবার জিজ্ঞেস করছিলেন, আম্মু ঠিক আছো তুমি? মায়ের চেহারায়ও ছিল মমতার ছাপ। হয়তো আলাদা হওয়ার আগে তারা কিঞ্জাকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে চাইছিলেন, যেন এসব স্মৃতি নিয়েই গোটা একটা জীবন কাটিয়ে দিতে পারে মেয়েটা। বাবা মায়ের সাথে শেষ ট্যুরের প্রতিটা মুহূর্ত কিঞ্জার এখনও স্পষ্ট মনে আছে। সেরা কিছু মুহূর্তে ছিল সেগুলো। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল তারা। একটা সময় সমুদ্র ভীষণ ভালো লাগত কিঞ্জার। তারপর কি যেন হলো, সমুদ্রকে ঘৃণা করতে শুরু করল সে। ধীরে ধীরে পাহাড় হয়ে উঠল তার পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা। পুরনো কথা মনে পড়তেই কিঞ্জার চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কান্না আটকানোর চেষ্টা করে খানিকটা কেঁপে ওঠে সে। ওষ্ঠদ্বয় অনবরত কাঁপতে শুরু করে। এর মাঝে কিঞ্জার ফোন বেজে ওঠে। রূপন্তী কল দিয়েছে। কিঞ্জা চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে কল রিসিভ করে। আসসালামু আলাইকুম গ। ওয়া আলাইকুমুসসালাম। বান্দরবানে ঠিকমতো পৌঁছেছিস তোরা? ঘ। কি ব্যাপার, তোর কণ্ঠ এমন লাগছে কেন? ঠিক আছিস তুই? ঠিক আছি, একটু শরীর খারাপ লাগছিল, এখন ঠিকই আছি। আচ্ছা সাবধানে থাকবি আর নিজের খেয়াল রাখবি সবসময়। তোর তো আবার বেখেয়ালি স্বভাব। ওখানে কিন্তু আমি নেই, তাই নিজেকে নিজেই সামলে রাখবি। নিজের প্রতি বড্ড উদাসীন তুই, এজন্যই তো তোকে নিয়ে এত চিন্তা হয় আমার গু। আচ্ছা বাবা, এত চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখব। মনে থাকে যেন এই কথা। আমি একটু পরপর কল দিয়ে তোর খোঁজখবর নিব। খেয়েছিস কিছু?
হ্যাঁ খেয়েছি গু। সময়মতো খাবি কিন্তু। এখন রাখছি আমি। একটু কাজ আছে আমার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ গু। কথা বলা শেষে দরজার দিকে নজর যায় কিঞ্জার। মুমতাসির তার দিকে তাকিয়ে বলে, কথা বলা শেষ? হ্যাঁ, কিছু বলবেন? মুনতাসির ঘরের ভেতরে প্রবেশ করে কিঞ্জার হাতে একটা ওষুধ দিয়ে বলে, বেশি খারাপ লাগলে এটা খেয়ে নিও। আর কোনো কিছুর প্রয়োজন হলে সারাকে বলবে, ও আমাকে বলে দেবে, ঠিক আছে? কিঞ্জা মাথা নাড়িয়ে বলে, হুম। মুনতাসির কিঞ্জার দিকে এক পলক চেয়ে চলে যায়। কিঞ্জা ওষুধের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, এত ভালো ব্যবহার হজম হচ্ছে না তো আমার। এই ছেলে এত ভদ্র হলো কবে?